ইরানকে অ্যাটাকের হাত থেকে আটকালেন এমন একটি দেশ। আপনি মনে মনে ভাবুন তো, কোন দেশটি ইরানকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরবেন? কি ভাবছেন? সৌদি আরব বা ইসলামিক কোনো দেশ? একদমই না। গত 14 তারিখ, 14ই জানুয়ারি, গভীর রাতে হাতে পায়ে ধরে ট্রাম্পকে বললেন যে কোনোভাবেই ইরানকে অ্যাটাক করা যাবে না। ইরানকে যদি এই সময় অ্যাটাক করা যায় তাহলে আমি বাঁচব না। হ্যাঁ, এই হাতে পায়ে ধরা কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের কথা আমি বলছি। ইসরায়েল। ইসরায়েলের কুখ্যাত প্রেসিডেন্ট, যুদ্ধবাজ প্রেসিডেন্ট, একদম 14 তারিখে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে বললেন যে কোনোভাবেই এই মুহূর্তে ইরানের ভিতরে ঢুকে যদি আমেরিকা হামলা চালায় এর ফল ভয়ঙ্কর হবে। গোপন সূত্রে জানতে পেরেছেন ইসরায়েলের সেই যুদ্ধবাজ নেতা, যিনি নিজেকে সারা বিশ্ব দখল করার চিন্তা ভাবনা করেন আর সহকারী বন্ধু হিসাবে পাশে পেয়েছেন আমেরিকাকে, সেই বেঞ্জিয়ামিন নেতানিয়াহু বলেছেন কোনোভাবেই এই মুহূর্তে ইসরায়েলে অ্যাটাক করা যাবে না। কেন অ্যাটাক করা যাবে না? না তো ইসরায়েলের আপামর জনসাধারণ যতই আন্দোলন করুক না কেন, তারা এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তারা হারাতে চাইছে না। সেটা ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা কিছুদিন আগেই সাধারণ মানুষকে যখন বলে, যদি তোমরা আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, আমার শাসন কার্যের উপরে ইসলামিক যে গণতান্ত্রিক দেশ ইরান, সেটার উপরে যদি বিশ্বাস ভরসা থাকে, তাহলে তোমরা রাস্তায় নামো এবং তোমরা বলো যে আমরা আয়াতুল্লাহ খামেনিকেই চাই। আর সেই টিক্সেই বেঁচে ফিরলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। আরও কিছু কিছু টিক্স ইরানের এই সর্বোচ্চ নেতা দিয়েছিলেন, তথা পারিপার্শ্বিক যে আন্তর্জাতিক যে কূটনৈতিক বিষয়, সেটাও আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরব। দেখুন, দীর্ঘদিন ধরে ইরানের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা। একটা সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেভাবে আমেরিকায় নিয়ে এসে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসি কার্যকরে করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন, যদিও ইরাকের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে বলছে সেই সময় আমাদের এই আন্দোলন সবচাইতে বড় ভুল ছিল। এবং ইরানও বর্তমানে দাঁড়িয়ে তারাও বুঝতে পারছে যে আমেরিকার যে চাল, সেই চাল আমরা সেই সময় বুঝতে পারিনি, যে কারণ থেকে আমরা সাদ্দাম হোসেনকে হারিয়েছি। কে ছিলেন সাদ্দাম হোসেন? আমার আরও একটি এপিসোড আছে, আপনারা আমার এই থটস অফ সানারুলের পেজে যে ঢুকবেন এবং দেখে নিতে পারবেন। সেখানে আমি বিস্তারিত সাদ্দাম হোসেন সম্পর্কে আলোচনা রেখেছি। দীর্ঘদিন ইরাক এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলেছিল প্রায় 8 বছর, সেই 8 বছরের মধ্যে আমেরিকা কিন্তু ওত পেতে বসেছিল, ইসরায়েল ওত পেতে বসেছিল ইরান ইরাককে দুর্বল করে দেওয়ার জন্য। কেননা আমেরিকা সব সময় চায় প্রত্যেকটা দেশ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ থাকুক। এটা আমেরিকার প্রথম থেকেই চাল। যেমন আপনারা ভারতে দেখছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, বাংলাদেশের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং বাংলাদেশের সঙ্গে ভারতেরও সেই আদায় কাজকলাই সম্পর্ক হয়ে গেছে। চায়না বন্ধু হলেও সব সময়তেই বন্ধুর বৈপরীত্য কার্যকলাপ চালিয়ে যায়, আমরা বারবার দেখছি। এই ঘটনা সবসময়কার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চালিয়ে যেতে সহযোগিতা করে যে দেশ, সেই দেশটার নাম আমেরিকা। আর আমেরিকার পিছনে এই প্ল্যান মাস্টার, প্ল্যান দাতা হচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ নেতা, যে গাজার নিরীহ শিশু থেকে শুরু করে বাচ্চা, পুরুষ মহিলা নির্বিশেষে একদম
মানুষ নিধনে নেমেছিলেন সেই নেতানিয়াহু, তার সম্পর্কে আপনারা জানেন। কিন্তু এই ধাক্কায় যে ইরান বেঁচে গেল, এর পিছনে কে কে আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সৌদি আরব কোনো মতেই এই সময়, এই 2026 সালে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে আমেরিকা সরাসরি যুদ্ধে নামুক ইরানের সঙ্গে, এটা কিন্তু পক্ষপাতী করেনি। এটা কিন্তু খুব একটা ইন্টেলিজেন্ট বিষয়। একটা প্রতিবেশী, আপনারা জানেন সৌদি আরব বর্তমানে আমেরিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক স্থাপন করেন, সেখানে আরব আমিরাতও ভালো সম্পর্ক আছে। কিন্তু মুসলিম বিশ্ব চেয়েছে ইরানকে যদি আমরা সাদ্দাম হোসেনের মতো হারাই, তাহলে অদূর ভবিষ্যতে সৌদি আরবও দুর্বল হয়ে যাবে। কেননা সৌদি আরবকেও এই তেল আছে, আর এই তেলের ভাণ্ডারের লোভে আমেরিকা আজকে বন্ধুত্ব সম্পর্ক রাখছে, কালকে নাও রাখতে পারে। তাই সৌদি আরব সরাসরি আমেরিকাকে বলে দিয়েছে, আমি কোনোভাবেই আমার আকাশ সীমা ব্যবহার করে ইরানে অ্যাটাক করতে দেব না। এটা হচ্ছে কূটনৈতিক চাল। সৌদি আরবের যুবরাজ সালমান একদম সোজা সাপটা কথা বলেছেন। সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়ে ইরান আমেরিকার কোনো কিছু অ্যাটাক করব না বলে বলেছে, আমি ইসরায়েলকে একদম মিশে দেব, ধুলোর সঙ্গে ধূলিসাৎ করে দেব যদি ইরানের ওপরে অ্যাটাক হয়। যাই হোক, অ্যাটাক করেনি আমেরিকা। ইরানের আপাতত স্থিতিশীল অবস্থা। এর জন্য ইসলামিক যে সমস্ত দেশগুলো আছে তারা বেশ খানিকটা স্বস্তিতে আছে। তারা বলছে যে এই সময় যদি ইরানকে ধ্বংস করে দিত, তাহলে হয়তোবা ইরাককে আমরা আটকাতে পারিনি বা আমরা সহযোগিতা করেছিলাম, ইরানকেও যদি ধ্বংস করতে সহযোগিতা করতাম, অদূর ভবিষ্যতে সৌদি আরব, পাকিস্তান, আপনার বাংলাদেশ, তুরস্ক, আরব আমিরাত, ইয়েমেনি, যত এই ধরনের দেশগুলো আছে সবাই কিন্তু বিপাকেই পড়তো। কূটনৈতিক চালটা খুব সুন্দর দিয়েছে এই সময় সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এই রকম যে সমস্ত দেশগুলো আছে ইরানের পাশে। সরাসরি ইরানের পাশে না থাকলেও কূটনৈতিকভাবে ইরানকে সাপোর্ট করেছে এই ইসলামিক দেশগুলো। আপনারা দেখেছেন এই যুদ্ধবাজ নিউ ইয়র্কে আসলেই, কোন যুদ্ধবাজ? এই নেতানিয়াহু। যদি ইরাকের মাটি, ইরানের অ্যাটাক করছে, গাজাতে ধ্বংস করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, জোহরান মামদানি বলেছিলেন নিউ ইয়র্কে যদি যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু আসলেই তাকে গ্রেপ্তার করব, এবং মামদানি সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা একটু খেয়াল করে দেখুন তো। আপনারা জানেন ইসরায়েলে যত ইহুদি আছে, ইসরায়েলে যতজন, বিশ্বে যদি সবচাইতে বেশি ইহুদির বাসস্থান ইসরায়েলে থাকে, সেকেন্ড পজিশনে আছে নিউ ইয়র্কে। আর সেই নিউ ইয়র্কের প্রেসিডেন্ট হয়েছে জোহরান মামদানি। একটা কথা ভাবুন, যখন দেখবেন কোনো একটা এলাকায় বেশি সংখ্যক হিন্দু লোক বাস করছে, তথাপি কোনো একটা মুসলিম মানুষকে নির্বাচিত করছেন, জানতে হবে সেখানে তারা ধর্মীয় গোঁড়ামির মধ্যে ডুবে নেই। যদি আপনারা বহরমপুর লোকসভাতে লাস্ট দেখলেন কিভাবে দুর্ঘটনাটা ঘটে গেছে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা বহরমপুর লোকসভার প্রার্থী ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং ইউসুফ পাঠান, সেক্ষেত্রটা যেমনভাবে ঘটেছে, জোহরান মামদানি যেখানে দাঁড়িয়েছেন, নির্বাচিত হয়েছেন, সেখানে বেশি সংখ্যক মানুষ ইহুদি, তারপরে জোহরান মামদানিকে ভোট দিয়েছে। তার মানে ইহুদিরাও পছন্দ করছেন না, ইহুদি ধর্মাবলম্বী মানুষেরাও এই বেঞ্জামিন নেতানিয়াহুকে পছন্দ করছেন না। তারা চাইছে এই পৃথিবী শান্ত হোক, এই পৃথিবী যুদ্ধবাজের হাত থেকে রক্ষা পাক। এটা কিন্তু জলের মতো পরিষ্কার, আপামর জনসাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। সেই কারণ থেকে মামদানিকে নির্বাচিত করে নেতানিয়াহুকে বার্তা দিয়েছে যে আমরা ইসরায়েলি যারা, আমরা ইহুদি যারা, তারা কখনোই যুদ্ধবাজ ছিলাম না, আজকেও যুদ্ধ করতে চাই না। তোমরা তোমাদের ব্যবসা, তোমাদের টাকা পয়সা,
যুদ্ধ অস্ত্র কেনা বেচা ইত্যাদি করার জন্য যেভাবে একটা দেশের সঙ্গে আর একটি দেশের যুদ্ধ লাগিয়ে দিচ্ছ, এর মধ্যে আমরা কিন্তু নেই। আমরা ইসরায়েলারা যারা আছে নেই, আমরা যারা ইহুদি ধর্মাবলম্বী মানুষ, আমরা এই যুদ্ধের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক নেই, সেটা কিন্তু ভালোভাবে আমরা দেখতে পেয়েছি। গাজার উপরে এই হত্যার বিপরীতে যেভাবে মামদানিকে নির্বাচিত করেছে, তা থেকে কিন্তু বোঝা যায় এটা জলের মতো পরিষ্কার। এর পরবর্তীতেই আরও একটিখানি আপনাদের ইসরায়েল সম্পর্কে বললেই বুঝতে পারবেন। ইসরায়েল যখন সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সারা বিশ্বের সঙ্গে, বিশ্ব কথাটা উচ্চারণ করছে কেন? আমেরিকার পিছনে যে দেশটি আছে সে দেশটির নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যখন আমেরিকাকে বলছে কোনো একটা দেশকে অ্যাটাক করার জন্য, কোনো একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসার জন্য, কোনো একটা দেশকে নতুন যে সরকার নিয়ে আসার জন্য টাকা পয়সা দেওয়া, সহযোগিতা করা বা সেখানে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া, এই যখন কার্যকলাপ করছে, তখন নিজেরও তো ভয় আছে। অর্থাৎ ইসরায়েলের উপরে অ্যাটাক করবে এই ভয় তো আছে। আর এই ইসরায়েলের উপরে অ্যাটাক করবে এই ভয় থেকে বাঁচার জন্য রাডারের পরে রাডার, 3-4টি স্তরে রাডার দিয়ে রেখেছেন, এবং সেখানকার যেভাবে যুদ্ধ যন্ত্র, অস্ত্রশস্ত্র ইসরায়েল জোগাড় করছে, এতে থেকে সেখানকার মানুষের জীবন জীবিকা খুবই খারাপ, করুণ পরিস্থিতি। ইসরায়েলের সাধারণ মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, আর ইসরায়েলের নেতা বুক ফুলিয়ে আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে সারা বিশ্বে যুদ্ধ করে বেড়াচ্ছে। এটা কিন্তু ইসরায়েলের জন্য খুবই খারাপ দিন আসছে। আর ইসরায়েল যদি এই খারাপ দিন মোকাবিলা করতে না পারে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অতএব একটা দেশ আর একটা দেশকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যাবে। যে কথাটি বলছিলাম এর আগেই আপনাদের, যখন সৌদি, দুবাই, কাতার বা গালফ কান্ট্রিগুলোতে বিজ্ঞান চর্চার জন্য বিভিন্ন দেশে তাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে পড়াশোনা করাচ্ছে, আর সেখানে যুদ্ধবাজ ইসরায়েল তাদের ছেলে মেয়েদেরকে যুদ্ধ করাতে ব্যস্ত থাকছে, গাজার বাচ্চা শিশু সকলকে হত্যা করে তা ইসরায়েলের মানুষের হাতকে রক্তে রঞ্জিত করে তুলছে। এটাই হচ্ছে গালফ কান্ট্রিগুলো উঠে আসার যে ছক কষে তারা এগিয়ে যাচ্ছে, আর ইসরায়েল পিছিয়ে যাচ্ছে। এখানে গালফ কান্ট্রির কথার বাইরে আমেরিকা যেতে পারবে না, কেননা ইসরায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিমাণের ডলার আমেরিকাকে দেয় তার চাইতে বেশি গালফ কান্ট্রিগুলো দেয়। $6 ট্রিলিয়ন ইউএসডি, অর্থাৎ ইউনাইটেড যে কান্ট্রি আছে, যুক্তরাষ্ট্র আমেরিকার যে ডলার, $6 ট্রিলিয়ন এই বিনিয়োগটা করেছে কারা? বিভিন্ন গালফ কান্ট্রিগুলো, সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, এরা আমেরিকাতে এই প্রচুর পরিমাণে ডলার দিচ্ছে, যার ফলে আমেরিকা টিকে আছে এই মুহূর্তে। তাই শুধুমাত্র ইসরায়েল যেটা বলছে সেই কথা শুনে যদি ইরানের উপরে হামলা করে, অদূর ভবিষ্যতে আমেরিকা ক্ষতি হবে। আর এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ইরানকে অন্ততপক্ষে এই মুহূর্তে ইরান কিন্তু বেঁচে ফিরলেন, এটাই বলতে হবে। আর এই মুহূর্তে ইরান বেঁচে ফেরা মানে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে একটা নতুন বার্তা পৌঁছানো। সেটা হচ্ছে যারা বিভিন্ন দেশের মধ্যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার চাইতেও আন্তর্জাতিক সমস্যাটা সবচাইতে কঠোর। সেখানে দেশের মানুষকে যেভাবে পরিষেবা দিতে হবে, আন্তর্জাতিক এই যুদ্ধবাজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে টেকনোলজির দিক থেকেও উন্নত হতে হবে। আপনাকে নিজের দেশের মধ্যে শুধুমাত্র শারীরিক শক্তিধর আর্মি ডিফেন্স শক্তি বাড়ালেই হবে না, আপনাকে আগামী দিনে কিভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে সারা বিশ্বে দাদাগিরি করা যায় সেই প্ল্যান নিয়ে প্রত্যেকটা দেশের এগোনো উচিত আছে।
দাদাগিরি না করা গেলেও অন্ততপক্ষে নিজের দেশকে সেভ রাখার জন্য এটা অত্যাবশ্যক বলে মনে করছে এই সময় এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল। ইসরায়েলের মিথ্যা গল্প ফানুস ফুটো হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। ইসরায়েল যতই মুখে বলুক না কেন ইরানকে দেখে নেব, ইরানকে চুরমার করে দেব, সেখানে আমরা কিন্তু চোখে আর সর্ষের ফুল দেখছি না, আমরা চোখে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যতই সংবাদ মাধ্যমগুলো, যতই গদি মিডিয়াগুলো ইরাক বা ইরানকে ছোট করে দেখাতে চাক, আমেরিকা ইসরায়েলকে বড় করে দেখাতে চাক, এই মুহূর্তে সেই গদিয়ে মিডিয়াগুলোরও ফানুস ফুটো হয়ে গেছে। কেননা এখানে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েল আমেরিকা ভয় পেয়েই ইরানের কাছ থেকে পিছু হটেছে। যদিও এই পিছু হটে থাকাটা কতদিন সেটাও কিন্তু দেখার বিষয়। ইসরায়েল আমেরিকাতেও বিশ্বাস পাওয়া যায় না, কেননা এরা খেতে না পেলেও এরা যুদ্ধ করবে, কেননা এদের যুদ্ধ করাই কাজ। যেমন ঘোর সাহারি, যেমন একটা সময় আমরা দেখেছি যে বিভিন্ন পদাতিক সেনাবাহিনী ছিল, ঘোড়ার পিঠে চেপে যেত, হাতির পিঠে চেপে যেত, বা কিছু পদাতিক সৈন্য ছিল, কিছু তীরন্দাজ ছিল, এই ধরনের যে আমরা যুদ্ধগুলো দেখেছি, সেখানে কি হতো যে তীর চালায় তার তো কাজ তীর চালানো, অতএব তাকে যদি ঘোড়ার পিঠে চাপিয়ে যুদ্ধ করতে দেওয়া যায় পারবে না, বা তাকে যদি বলা যায় যে তুমি যুদ্ধ না করে তুমি বসে থাকো, সেও পারবে না। তো ইসরায়েল আমেরিকা যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হয়েছে। এরা সব সময়তে চায় সব সময় যে রাষ্ট্রটা এগিয়ে যাচ্ছে, যে রাষ্ট্রে আকরিক লোহা থেকে খনিজ পদার্থ, সোনা, অভ্র, তামা যত কিছু আছে, তেল, সমস্তটাই সেই গন্ধ যখন নাকে যায় তখন তারা আর স্থির থাকতে পারে না। ঠিক মাদক আসক্ত মানুষ যেমনভাবে থাকে যে তারা ওই গন্ধ পেলেই পালিয়ে যায় সেইটাকে সেবন করার জন্য, ঠিক এখানেও আমেরিকা ইসরায়েল যখনই তেলের গন্ধ পাবে নিশ্চয় তারা কোনো না কোনো দেশের সঙ্গে আবারও যুদ্ধে জড়িয়ে যাবে, এটাই ওদের কাজ। অথবা বলবে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে বলেছিলেন থামানোর জন্য, উনি বলবেন যে কোনো প্রয়োজন নেই, রাশিয়ার সঙ্গে ইউক্রেন আবার কন্টিনিউ করো যুদ্ধ। এটা হতে পারে, আবার এমনও হতে পারে পাকিস্তানের সঙ্গে ভারতের লাগিয়ে দিতে পারে, খুব সম্ভাবনা। কেননা পাকিস্তান আপনারা জানেন সবসময়কার জন্য ভারতকে অ্যাটাক করার লক্ষ্যে ওরা দাঁড়িয়ে থাকে। ওদের ভিতরে কতটা আছে সেই শক্তি প্রদর্শন করার জন্য, যদিও ভারত কোনো সময়তেই এই ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে চায় না, তবে পাকিস্তানকে সব সময়কার জন্য সবুজ বোঝানোর জন্য মাঝে মাঝে দু একটা অপারেশন চালাই আমরা দেখি। অতএব আমরা দেখব নিশ্চয় আগামী দিনে ভারত পাকিস্তানের সঙ্গে এবং নতুন যে বাংলাদেশের সঙ্গে, নতুন বাংলাদেশ এই কারণে বলছি, বাংলাদেশ তো ইদানিং আবার পাকিস্তানের সঙ্গে মোমবাতির আলো নিয়ে আর একটা দেশে মোমবাতির আলো ধরাতে চাইছে, জানি না মাঝখানে নিভে যাবে কি না। আর ভারতের সঙ্গে ইলেকট্রিক নিয়ে বাংলাদেশ নতুন করে বাল্ব জ্বালাবে কি না সেটা আমরা অবশ্যই দেখতে থাকবো। কেননা জিও পলিটিক্সের দেখার শেষ নেই, ভাবনা চিন্তার শেষ নেই, একদিনে হবে না, এটা নিশ্চয় আস্তে আস্তে ইসরায়েল আমেরিকার এই যে দম্ভ এদেরও শেষ হয়ে যাবে। যেমনভাবে ব্রিটিশদের শেষ হয়ে গেছে, যেভাবে পর্তুগিজদের শেষ হয়ে গেছে, আগামী দিনে নিশ্চয় অন্য কোনো দেশ সর্বশক্তিধর দেশ হয়ে আসবে। আমেরিকা ইসরায়েলের দত্ত শাসন শেষ হবে। এমনও হতে পারে আগামী দিনে ভারতও আসতে পারে, কেননা ভারতের আসার সম্ভাবনা খুব বেশি। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং ভারত একমাত্র পারবে গোটা বিশ্বকে কন্ট্রোল করতে, গোটা বিশ্বকে ভালো রাখতে, গোটা বিশ্বকে সঠিক রাস্তায় নিয়ে যেতে, গোটা বিশ্বকে ঠান্ডা রাখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাটস অফ সানাউল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।